আজ আমরা মকর রাশির জাতকদের জন্য ২০২৫ সালের যে জ্যোতিষীয় পূর্বাভাস আর তাদের সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনাটা পেয়েছি সেটার একটা পর্যালোচনা করছি। হ্যাঁ, আসুন এর মূল বিষয়গুলোতে সরাসরি চলে যাই। মানে কোথায় কোথায় আরও উন্নতি করা যেতে পারে। ঠিক, তো আমার মনে হয় প্রথম যে জায়গাটা এই আলোচনাটার একটা গুরুত্বপূর্ণ দিক হতে পারে মকর রাশির সাধারণ বৈশিষ্ট্য আর ২০২৫ সালের নির্দিষ্ট পূর্বাভাসের মধ্যে আরও গভীর একটা সংযোগ স্থাপন করা। হ্যাঁ, মানে যাতে জাতকরা বুঝতে পারেন যে তাদের নিজেদের স্বভাব, তাদের যে সহজাত প্রকৃতি, সেটা আসলে আগত বছরটাকে কিভাবে প্রভাবিত করতে পারে। একদম, কারণ এখন যেমনটা রয়েছে তথ্যগুলো যেন দুটো আলাদা বিচ্ছিন্ন অধ্যায় মনে হচ্ছে। ঠিক, একদিকে মকর রাশির মূল বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে, যেমন ধরুন তাদের জীবন সংগ্রামের ধরনটা, কঠোর পরিশ্রমের মানসিকতা, আবার ধরুন আবেগপ্রবণতা বা বিষণ্ণতার দিকে ঝোঁক। হ্যাঁ, আর ওর ওদিকে আছে ২০২৫ সালের জন্য কিছু নির্দিষ্ট সম্ভাবনার কথা, যেমন মার্চের করে কর্মজীবনে উন্নতি হতে পারে, বা ধরুন রাহুর প্রভাবের স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, সম্পর্কের ক্ষেত্রে কিছু ওঠাপড়া। কিন্তু এই দুয়ের মধ্যে সেতুটা ঠিক পরিষ্কার নয়, তাই না? মানে একজন মকর রাশির জাতক তার নিজের স্বভাবের জন্য ২০২৫ সালটাকে ঠিক কিভাবে অনুভব করবেন, বা বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা কিভাবে করবেন। সেই যোগসূত্রটা, ওটা আরও স্পষ্ট হলে ভালো হতো। এটা কিন্তু একটা সাধারণ সমস্যা। অনেক ক্ষেত্রেই দেখি রাশিচক্রের সাধারণ বর্ণনা আর বার্ষিক পূর্বাভাস যেন দুটো আলাদা জিনিস। অথচ জাতকের জীবনে তো এগুলো একসাথে ঘটে, তাই না? তাদের স্বভাব, তাদের প্রবণতাই তো ঠিক করে দেয় তারা বিভিন্ন পরিস্থিতিকে কিভাবে নেবে বা সামলাবে। একদম। তাই এই সংযোগটা স্থাপন করাটা খুব জরুরি। তো এর জন্য প্রস্তাবনা কি হতে পারে? কিভাবে এটা করা যেতে পারে? আমার মনে হয় ২০২৫ সালের প্রত্যেকটা নির্দিষ্ট পূর্বাভাসের যখন আলোচনা করা হচ্ছে, ঠিক সেই সময়ে মকর রাশির যে প্রাসঙ্গিক চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে সরাসরি উল্লেখ করা যেতে পারে। আচ্ছা, একটা উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা পরিষ্কার হবে। হ্যাঁ, ধরুন যখন বলা হচ্ছে যে ২০২৫ সালের মার্চের পর শনির প্রভাবে কর্মজীবনে উন্নতির সম্ভাবনা আছে, তখন এর সাথেই যোগ করা যেতে পারে যে মকর রাশির যে সহজাত কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মানসিকতা আছে, যেটা আপনারা উল্লেখও করেছেন, পরিশ্রমী, অত্যন্ত কষ্টসহিষ্ণু, অত্যন্ত লড়াকু, এই স্বভাবটা এই ভালো সময়টাকে কাজে লাগানোর জন্য কতটা জরুরি। ঠিক, আর হয়তো এটাও বলা যায় যে তাদের এই লড়াকু স্বভাবটাই বছরের প্রথম দিকের যে সম্ভাব্য হতাশা বা চ্যালেঞ্জগুলো আসতে পারে, যেটাকে হতাশাজনক বলা হয়েছে, সেগুলো পার করতেও সাহায্য করবে। একদম, যখন হয়তো তাদের ওই বিষণ্ণতার প্রবণতাটা, যেটা আপনারা বিষণ্ণতা বলে উল্লেখ করেছেন, সেটা হয়তো একটু বেড়ে যেতে পারে। ঠিক। আর একই যুক্তিতে যখন ওই সম্ভাব্য স্বাস্থ্য সমস্যার কথা আসছে, ধরুন রাহুর প্রভাবে খাদ্যাভ্যাসে অনিয়ম বা পেটের গোলযোগের আশঙ্কা, হ্যাঁ, তখন কি এটাকে তাদের সাধারণ যে মানসিক চাপের প্রবণতা, যেটা বলা হয়েছে অত্যন্ত বেশি টেনশন, চিন্তা, সেটার সাথে যুক্ত করা যায়? শুধু এটা না বলে যে স্বাস্থ্যের যত্ন নিতে হবে, বরং এটা উল্লেখ করা যে তাদের এই বেশি চিন্তা করার ধরনটা কিভাবে শারীরিক অসুস্থতাকে বাড়িয়ে তুলতে পারে। হ্যাঁ, অথবা কোনো নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা তাদের মানসিক অবস্থার সাথে বেশি সম্পর্কিত হতে পারে ২০২৫-এ। এটা কিন্তু জাতকদের জন্য অনেক বেশি কাজের হবে। শুধু রোগের কথা না বলে রোগের পেছনের মানসিক বা স্বভাবগত কারণটা ধরিয়ে দেওয়া। ঠিক বলেছেন, এই সংযোগটা যদি স্থাপন করা যায় তাহলে পূর্বাভাসগুলো আর শুধু বাইরের ঘটনা বলে মনে হবে না। হ্যাঁ, জাতক তখন অনুভব করবেন যে এটা তার জীবনের গল্প, যেখানে তার স্বভাব, তার চিন্তাভাবনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বা প্রকৃতির বর্ণনায় কিছু বিষয় আছে যা আপাতদৃষ্টিতে একটু পরস্পর বিরোধী মনে হতে পারে। এই সূক্ষ্ম দিকগুলো যদি আরেকটু স্পষ্ট করা যায়, তাহলে তাদের চরিত্র সম্পর্কে আরও একটা বাস্তবসম্মত ধারণা তৈরি হবে। আচ্ছা, কোথায় বৈপরীত্য মনে হচ্ছে? দেখুন, উপাদানটিতে একদিকে মকর রাশিকে চর রাশি হিসেবে উল্লেখ করে বেশ নমনীয় বা মানিয়ে নেওয়ার মানসিকতার কথা বলা হয়েছে। চর রাশি অনেকটা অ্যাডজাস্টেবল মেন্টালিটি। হ্যাঁ, চর রাশিগুলো সাধারণত পরিবর্তন বা পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে। কিন্তু আবার কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে তাদের আচরণ বেশ অনমনীয় বা খুব সংবেদনশীল হিসেবেও দেখানো হয়েছে। এই যেমন কর্মক্ষেত্রে সামান্য মন্তব্যে খুব কষ্ট পাওয়া এবং তার জেরে চাকরি পরিবর্তনের চিন্তা করা।
হ্যাঁ, ওই যে বলা হয়েছে কর্মক্ষেত্রে সামান্য কেউ কিছু কথা বলে দিলে মোটেই সহ্য করতে পারেন না। অথবা ধরুন নতুন পরিবেশে বা সামাজিক পরিস্থিতিতে সহজে মিশতে না পারা, মানে চট করে প্রথমে মিশতে চান না। তো এই দুটো বিষয় যখন পাশাপাশি রাখা হয়, একটা প্রশ্ন জাগে, তারা কি আসলে নমনীয় নাকি অনমনীয়? এটা একটা ভালো পয়েন্ট। আর শুধু এটাই নয়, আমার মনে হয় আরেকটা জায়গাতেও এমনটা আছে। কোথায়? এই যে একই সাথে তাদের প্রচুর পরিশ্রমী বলা হচ্ছে, আবার কখনো কখনো একটু অলস গোছের হয়ে যান বা শ্রমবিমুখ হওয়ায় কোথাও বলা হয়েছে। হ্যাঁ, ঠিক। এই আপাত বৈপরীত্যগুলো আসলে মানুষের চরিত্র তো এমনই জটিল হয়, তাই না? আমরা অনেক সময় সরল করে ফেলার চেষ্টা করি। একদম। আচরণ তো পরিস্থিতি আর মানসিক অবস্থার ওপর নির্ভর করে বদলায়। এগুলোকে ঠিক বৈপরীত্য না ভেবে যদি তাদের প্রকৃতির বিভিন্ন দিক হিসেবে দেখা যায়, তাহলে এখানে মূল দুর্বলতাটা হলো এই আপাত বিরোধী বৈশিষ্ট্যগুলোর পেছনের কারণটা বা কোন পরিস্থিতিতে কোনটা দেখা যায় সেই প্রেক্ষাপটটা ব্যাখ্যা করা হয়নি। ঠিক। তাহলে প্রস্তাবনা এটাই হতে পারে যে কোন পরিস্থিতিতে তাদের ওই নমনীয়তা বা মানিয়ে নেওয়ার ক্ষমতাটা প্রকাশ পায়, আর কোন পরিস্থিতিতে অনমনীয়তা বা সংবেদনশীলতা দেখা দেয়, সেই প্রেক্ষাপটগুলো আরেকটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করা। আর ওই পরিশ্রমী আর অলস এই দ্বৈত আচরণেরও সম্ভাব্য কারণ বা চক্রটা তুলে ধরা দরকার। হ্যাঁ, যেমন উদাহরণ হিসেবে যদি বলি, ব্যাখ্যা করা যেতে পারে যে চর রাশি হিসেবে তাদের যে মানিয়ে নেওয়ার ক্ষমতা, সেটা হয়তো জীবনের বড় পরিবর্তনগুলোর ক্ষেত্রে বেশি প্রযোজ্য। মানে ধরুন জায়গা বদল হলো বা জীবনের একটা বড় মোড় এলো, সেখানে তারা মানিয়ে নিলেন। কিন্তু ওই যে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত সম্পর্কে সংবেদনশীলতা বা অনমনীয়তা দেখা যায়, সেটা হয়তো তাদের গভীর আত্মসম্মান বোধ থেকে আসে। মানে ওই যে বলা হয়েছে, নিজের সম্মানের সঙ্গে আপনি মোটেও আপোস করতে পারেন না। হ্যাঁ, হতে পারে। যখন সেই আত্মসম্মানে আঘাত লাগছে, তখন হয়তো তারা আর নমনীয়তা দেখাতে পারছেন না, বরং প্রতিক্রিয়াটা বেশ তীব্র হচ্ছে। এটা নমনীয়তার অভাব নয়, বরং আত্মসম্মান রক্ষার চেষ্টা। আচ্ছা, আর ওই পরিশ্রমী বনাম অলসতার বিষয়টা, ওটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? ওটাকেও তো একটা স্বাভাবিক চক্র হিসেবে দেখা যেতে পারে, তাই না? শনি গ্রহের প্রভাবে তারা হয়তো খুব গভীর মনোযোগ দিয়ে অসম্ভব পরিশ্রম করতে পারেন একটা লম্বা সময় ধরে। কিন্তু সেই তীব্র পরিশ্রমের পর একটা ক্লান্তি আসা বা একটা বিরতির প্রয়োজন হওয়াটাও তো স্বাভাবিক। মানে ওই যে বলা হয়েছে পরবর্তীকালে একটু শ্রমবিমুখ হয়ে যান, একটু অলস হয়ে যান। এটাকে ঠিক অলসতা না বলে বরং রিচার্জ করার বা শক্তি সঞ্চয় করার প্রয়োজনীয়তা হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। একদম। এই ব্যাখ্যাগুলো যোগ করলে চরিত্রটা শুধু যৌক্তিকই হবে না, আরও মানবিক আর বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। জাতকরাও নিজেদের এই ধরনের আচরণকে নেতিবাচকভাবে না দেখে একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে গ্রহণ করতে পারবেন হয়তো। ঠিক। এই ব্যাখ্যাগুলো যোগ করলে মকর রাশির যে বর্ণনা সেটা অনেক গভীরতা পাবে। শুধু কিছু তথ্যের তালিকা মনে হবে না, একটা জীবন্ত চরিত্রের ছবি ফুটে উঠবে। হ্যাঁ, বেশ, এবার তৃতীয় একটা বিষয়ে আসি। উপাদানটিতে কিছু সাধারণ পরামর্শ বা প্রতিকারের কথা বলা হয়েছে, এগুলো ভালো। কিন্তু সেগুলোকে যদি আলোচিত নির্দিষ্ট চ্যালেঞ্জ বা মকর রাশির যে সহজাত বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা কথা বললাম, সেগুলোর সাথে সরাসরি যুক্ত করে আরও সুনির্দিষ্ট করা যায়, তাহলে কিন্তু এগুলোর কার্যকারিতা অনেক বেড়ে যাবে। হ্যাঁ, পরামর্শগুলো যেমন বিশ্রাম নিন, আবেগ নিয়ন্ত্রণ করুন বা কিছু জ্যোতিষীয় প্রতিকার, শিব পূজা, রত্নপাথর ধারণ, শনিবারে নিরামিষ খাওয়া, এগুলো দেওয়া হয়েছে। উদ্দেশ্য অবশ্যই ভালো, কিন্তু এগুলো কতটা টার্গেটেড? সেটাই। যেমন ধরুন আবেগ নিয়ন্ত্রণ করুন, এটা তো প্রায় সবার জন্যই কম বেশি প্রযোজ্য। কিন্তু মকর রাশির ক্ষেত্রে তাদের কোন নির্দিষ্ট আবেগ বা ঠিক কোন পরিস্থিতিতে এই নিয়ন্ত্রণের প্রয়োজনটা বেশি, সেটা কি নির্দিষ্ট করে বলা হয়েছে? অথবা ধরুন ২০২৫ সালের কোন চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য এই আবেগ নিয়ন্ত্রণটা বিশেষভাবে জরুরি, সেটা পরিষ্কার নয়। এখানেই মনে হয় মূল দুর্বলতাটা। পরামর্শগুলো একটু যেন বিচ্ছিন্ন আর সাধারণ মনে হচ্ছে। যেমন বিশ্রাম নিন, কখন বিশ্রাম নিতে হবে, কেন নিতে হবে, ২০২৫ সালের কর্মজীবনের যে সম্ভাব্য চাপের কথা বলা হচ্ছে, তার সাথে সম্পর্কটা কি? অথবা মকর রাশির যে পরিশ্রমী অলস চক্রের কথা আমরা একটু আগে আলোচনা করছিলাম, সেই প্রেক্ষাপটে এই বিশ্রামের ভূমিকাটা কি, সেটা স্পষ্ট নয়। ঠিক,
একইভাবে আবেগ নিয়ন্ত্রণের যে পরামর্শ, যেটাকে চাঁদের প্রভাবের সাথে সম্পর্কিত বলা হয়েছে, সেটাকে ২০২৫ সালের দাম্পত্য জীবনের যে সম্ভাব্য চ্যালেঞ্জগুলো উল্লেখ করা হয়েছে, মানে জীবনসঙ্গীর চঞ্চলতা, দায়িত্বজ্ঞানহীনতা, যার ফলে জাতক ইমোশনালভাবে কষ্ট পায়, এই নির্দিষ্ট বিষয়টার সাথে সরাসরি যুক্ত করলে অনেক ভালো হতো। তাহলে এখানে প্রস্তাবনাটা দাঁড়াচ্ছে যে প্রত্যেকটা পরামর্শকে, মানে সেটা যাই হোক না কেন, সেটাকে বিশ্লেষণের সময়ে উঠে আসা একটা নির্দিষ্ট সমস্যা বা পূর্বাভাস বা চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে স্পষ্টভাবে জুড়ে দেওয়া। শুধু জুড়ে দেওয়াই না, পরামর্শটা কেন সেই নির্দিষ্ট সমস্যার সমাধান বা সেই বৈশিষ্ট্যের ব্যবস্থাপনার জন্য উপযুক্ত, সেটাও একটু ব্যাখ্যা করে দেওয়া দরকার। তাহলে পরামর্শগুলো শুধু একটা করণীয় কাজের তালিকা থাকবে না, একটা বোধগম্য স্ট্র্যাটেজিতে পরিণত হবে। আচ্ছা, একটা উদাহরণ দিলে হয়তো বিষয়টা আরও পরিষ্কার হবে। হ্যাঁ, ধরুন শুধু বিশ্রাম নিন না বলে এটাকে ২০২৫ সালের কর্মজীবনের পূর্বাভাসের সাথে যুক্ত করে এইভাবে বলা যেতে পারে। যেহেতু ২০২৫-এর মার্চের পর আপনার কর্মজীবনে উন্নতির সম্ভাবনা বেশ প্রবল, তাই স্বাভাবিকভাবেই কাজের চাপ বাড়তে পারে। আপনার মকর রাশির স্বভাব অনুযায়ী আপনি হয়তো খুব তীব্র পরিশ্রমে ডুবে যাবেন। কিন্তু মনে রাখবেন, আপনার প্রকৃতিতে কিন্তু অতিরিক্ত পরিশ্রমের পর ক্লান্তি এবং এমনকি কিছুটা শ্রমবিমুখতা আসারও প্রবণতা আছে। তাই এই সময়, মানে যখন উন্নতির সুযোগ আসছে, তখন পরিকল্পিতভাবে বিশ্রাম নেওয়াটা খুব জরুরি। যাতে দীর্ঘ সময় ধরে কর্মক্ষম থাকা যায় এবং সুযোগগুলোর পূর্ণ ব্যবহার করা যায়, হঠাৎ করে পরিশ্রান্ত বা অলস হয়ে পড়া এড়ানো যায়। একদম, এভাবে বললে পরামর্শটা অনেক বেশি প্রাসঙ্গিক আর কার্যকরী মনে হবে। ঠিক একইভাবে আবেগ নিয়ন্ত্রণের পরামর্শটাও আরও নির্দিষ্ট করা যায়। হ্যাঁ, যেমন আপনার রাশিতে চাঁদের প্রভাব আপনাকে বেশ আবেগপ্রবণ করে তোলে। ২০২৫ সালে বিশেষ করে দাম্পত্য বা অংশীদারি সম্পর্কের ক্ষেত্রে সপ্তম ঘরের প্রভাব যেহেতু আছে, সঙ্গীর আচরণে বা কথায় আপনি মানসিকভাবে বেশি আহত বা বিচলিত হতে পারেন। এই পরিস্থিতিতে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখাটা জরুরি। আর এর জন্য হয়তো কিছু উপায়ও বাতলে দেওয়া যেতে পারে। হ্যাঁ, যেমন বলা যেতে পারে, এর জন্য আপনি হয়তো মননশীলতার অভ্যাস করতে পারেন বা যোগাযোগের নতুন কোনো কৌশল শিখতে পারেন, যাতে নিজের অনুভূতিগুলো সুস্থভাবে প্রকাশ করতে পারেন এবং অন্যের আচরণে অতিরিক্ত প্রভাবিত না হয়ে পড়েন। আচ্ছা, আর ওই প্রতিকারগুলোর ক্ষেত্রে, যেমন শিব পূজা বা শনিবারে নিরামিষ আহার, সেগুলোকে কিভাবে আরও প্রাসঙ্গিক করা যায়? সেইগুলোর ক্ষেত্রেও একই যুক্তি। যেমন শিব পূজার পরামর্শটিকে বিশেষভাবে সপ্তম ঘরে চাঁদের অবস্থানের কারণে যে মানসিক চাপ বা সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা আসতে পারে, সেটা প্রশমনের একটা উপায় হিসেবে উল্লেখ করা যেতে পারে। মানে কারণ আর প্রতিকারকে সরাসরি জুড়ে দেওয়া। হ্যাঁ, আর ধরুন শনিবারে নিরামিষ আহারের যে পরামর্শ, সেটাকে সরাসরি শনি গ্রহের ইতিবাচক প্রভাবকে নিজের চেষ্টায় আরও শক্তিশালী করার একটা ব্যক্তিগত উপায় হিসেবে দেখানো যেতে পারে। যেটা বিশেষ করে ২০২৫ সালের প্রথম দিকের যে সম্ভাব্য চ্যালেঞ্জগুলোর কথা বলা হয়েছে, সেগুলো মোকাবেলা করার জন্য এবং মার্চের পরে শুভ প্রভাবগুলোকে পুরোপুরি গ্রহণ করার জন্য মানসিক শক্তি যোগাতে পারে। একদম, এইভাবে যখন প্রত্যেকটা পরামর্শকে নির্দিষ্ট কারণ, নির্দিষ্ট পরিস্থিতি এবং জাতকের নির্দিষ্ট স্বভাবের সাথে মিলিয়ে দেওয়া হবে, তখন সেগুলো অনেক বেশি শক্তিশালী, বিশ্বাসযোগ্য এবং কাজে লাগানোর মতো মনে হবে। জাতক শুধু জানবেন না কি করতে হবে, বরং তিনি বুঝবেন কেন করতে হবে আর কিভাবে করতে হবে। এটা খুব জরুরি। ঠিক। বেশ, তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো যদি একবার গুছিয়ে নিই, আমরা মকর রাশির জাতকদের জন্য ২০২৫ সালের জ্যোতিষীয় পূর্বাভাস এবং চারিত্রিক বৈশিষ্ট্য সংক্রান্ত যে তথ্য পেয়েছিলাম, তার ৩টি প্রধান দিক নিয়ে কথা বললাম, যেখানে উন্নতির অবকাশ আছে বলে মনে হয়েছে। হ্যাঁ, প্রথমত আমরা আলোচনা করলাম কিভাবে মকর রাশির সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের মূল স্বভাব আর ২০২৫ সালের নির্দিষ্ট পূর্বাভাসগুলোর মধ্যে একটা আরও শক্তিশালী যোগসূত্র তৈরি করা যায়, যাতে জাতকরা বুঝতে পারেন তাদের সহজাত প্রবণতাগুলো বছরের বিভিন্ন ঘটনাকে কিভাবে প্রভাবিত করবে আর তারা সেগুলোর মোকাবেলায় বা কিভাবে করতে পারেন।
যেমন কর্মজীবনের সুযোগের সাথে তাদের পরিশ্রমী স্বভাব আর স্বাস্থ্য বিষয়ের সাথে তাদের মানসিক চাপের ধরনকে যুক্ত করার কথা বললাম। দ্বিতীয়ত, আমরা মকর রাশির প্রকৃতির বর্ণনায় যে কিছু আপাত বৈপরীত্য বা সূক্ষ্ম দিক ছিল সেগুলো নিয়ে কথা বললাম, যেমন নমনীয়তা বনাম অনমনীয়তা বা পরিশ্রমী বনাম অলসতার মতো বিষয়গুলো। বৈশিষ্ট্যগুলোর পেছনের কারণ বা প্রেক্ষাপটটা ব্যাখ্যা করা, যাতে তাদের চরিত্রের একটা আরও বাস্তবসম্মত বহুমাত্রিক ছবি ফুটে ওঠে, যেমন আত্মসম্মানবোধের কারণে নির্দিষ্ট পরিস্থিতিতে সংবেদনশীলতা, অথবা পরিশ্রম আর বিশ্রামের যে স্বাভাবিক চক্র সেটা ব্যাখ্যা করার কথা বললাম। আর তৃতীয়ত, আমরা জোর দিয়েছি প্রদত্ত পরামর্শগুলোর কার্যকারিতা বাড়ানোর ওপর, মানে সাধারণ উপদেশের বদলে প্রত্যেকটা পরামর্শকে, সেটা বিশ্রাম হোক, আবেগ নিয়ন্ত্রণ হোক বা জ্যোতিষীয় প্রতিকারই হোক, বিশ্লেষণের সময় উঠে আসা নির্দিষ্ট চ্যালেঞ্জ, পূর্বাভাস বা চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে সরাসরি যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। উদাহরণ হিসেবে আমরা বিশ্রামকে কর্মজীবনের সম্ভাব্য চাপের সাথে, আবেগ নিয়ন্ত্রণকে সম্পর্কের চ্যালেঞ্জের সাথে, আর নির্দিষ্ট প্রতিকারগুলোকে নির্দিষ্ট গ্রহের প্রভাব বা রাশিফলের নির্দিষ্ট দিকের সাথে যুক্ত করার কথা আলোচনা করেছি। আমারও মনে হয় এই পরিবর্তনগুলো যদি করা যায় তাহলে এই জ্যোতিষীয় বিশ্লেষণটা মকর রাশির জাতকদের জন্য আরও অনেক বেশি ব্যক্তিগত, অন্তর্দৃষ্টিপূর্ণ আর পথনির্দেশক হয়ে উঠবে। একদম।